একজন মা হিসেবে, একজন কন্যা হিসেবে এই পলিসি নিয়ে কি কথা বলবো নাকি নিজের আতঙ্ক নিয়ে কথা বলবো ঠিক বুঝতে পারছি না। আমি জানি না এখানে যারা আছেন কয়জনের সন্তান আছেন। আমি শিওর যাদের সন্তান আছেন তারা এই আতঙ্কটা খুব ফিল করেন। মনে হয় যে গলা চেপে আসছে। সেটাই বলছি যে যাদের সন্তান আছে তাদের আমরা কাজের প্রয়োজনে বের হই, কিন্তু বাসা থেকে বের হওয়ার পরে মনে হয় যে গলাটা চেপে আসছে, বুকটা মানে কেমন যেন ধপধপ করতে থাকে। খুব ভয় লাগে যে আজ কি আমি একটা স্বাভাবিক পরিবেশে বাসায় ফিরতে পারবো কিনা, কারণ এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এমনভাবে নিজে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি যে বের হতেও পারছি না। আমাদের সামাজিক দায়বদ্ধতাও আছে। আজকে আমি যদি এই কথাগুলো না বলি তাহলে কে বলবে? কারণ আমি তো এই দেশের নাগরিক, আমি এই দেশকে সার্ভ করতে এসেছি। সার্ভের পার্ট অ্যান্ড পার্সেল হলো যে আমাকে বের হয়ে এই কথাগুলো বলতে হবে। তো এই এক আমি বলবো এক মহাসন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য বলি, 3 মাসে 118 জন শিশু। একটু চিন্তা করেন, 1 মাসে কতজন করে শিশু? 40 জন করে শিশু, মানে একটা দিনে একজনের বেশি করে শিশু আপনার শুধু রেপড হয়েছে। এইটা আপনি চিন্তা করলে কেমন মাথাটা ঘুরে ওঠে যে কি এক অসুস্থ সময়ে অসুস্থ দেশে বাস করছি। এবং এইটা আসলে কেন? মানে আমরা কি একাই অসুস্থ, নাকি এই যুগটা অসুস্থ, না কি সমস্যা? তা আমি যদি আমাদের একজন আইনজীবী হিসেবে আমি বলি, আমাদের কিন্তু সমস্যার গোড়ায় হাত দিতে হবে। আমরা সবাই উপরে কথা বলি, আমরা কিন্তু গোড়ায় হাত দেই না। আসলে এখানকার কজ অ্যান্ড কোরিলেশন যেটা আর কি, প্রথমত হলো আপনি এরকম একটা ঘটনা ঘটলে আমাদের যে সামাজিক একটা যে ব্যাকল্যাশ আছে, ব্যাকল্যাশের কারণে বেশিরভাগ সময় রিপোর্টেড হয় না। তো 1000 কেস হলে 100টা কেস রিপোর্টেড হয়, মানে থানায় কেস দায়ের করা হয় অথবা কোনো না কোনোভাবে রিপোর্টেড হয়। যেটা ধরেন আইন ও সালিশ কেন্দ্র, বেলা, ওনারা হয়তো ব্লাস্ট, এনারা হয়তো এটাকে রিপোর্ট করেন। সে 100টার মধ্যে মাত্র একটি কেস শেষ পর্যন্ত রায়ের মুখ দেখে, তাও হয়তো অনেক বছরে। এই 100টির মধ্যে একটি কেস রায়ের মুখ দেখে। আমি কিন্তু বলছি না রায়টা বাস্তবায়ন হয়, শুধু রায় হয়। এরপর রায় বাস্তবায়ন হয় কি না সেটা তো যদি পার্সেন্টেজ করতে যাই তাহলে আসলে আর হতাশা ছাড়া কিছু বলার থাকে না। তো যখন এই পরিমাণ বিচারহীনতা থাকে, এটা কিন্তু অনেকেই বলতে পারেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন, কিন্তু আসলে আমরা যদি দেখি দিস ইজ কন্টিনিউয়াস ফেনোমেনন। এটা আজকে ধরেন 40-50 বছর ধরেই একই ফেনোমেনন। আমরা এটা থেকে বের হতে পারিনি, আমাদের কেস লোড কমাতে পারিনি। আমাদের বিচার বিভাগকে যে আমরা এত ডিজিটাল এত কিছু হয়ে গেছি, কিন্তু বিচার বিভাগকে আমরা এই কেসের যেই জায়গাগুলোকে আরেকটু সহজ করতে পারিনি। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, আমার তো মনে হয় এখন আদালতের জন্য একটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করা দরকার, যেখানে যে যারা বিচার প্রার্থী তারা তারা তাদের রিকোয়ারমেন্টটা জানতে পারবে। আমি তো নিজে আদালতে যাই, এই যে যারা বিচার প্রার্থী তাদের যে দৌড়াদৌড়ি বারান্দা থেকে বারান্দা, এটা আমাদেরকে খুব কষ্ট দেয় যে এই বাংলাদেশ তো আমরা চাই নাই, তাই না? আমরা বারবার আশাবাদী এক একটা ঘটনার পরে যে হয়তো কিছু চেঞ্জ হবে, কিন্তু আমরা দেখি যেই লাউ সেই কদু হয়ে আছে, কোনো চেঞ্জ আমরা পাইনি এখন পর্যন্ত। আরেকটা ব্যাপার, একটা তো হলো বিচার হয় না। মানুষ মনে করে এই যে আপনি আসিয়া হত্যাকাণ্ড, পুরা দেশ ফেটে পড়েছে, পারছে না হিটু শেখের চামড়া উঠায় ফেলতে। আপনারা কি জানেন যে হিটু শেখের মৃত্যুদণ্ড রায় সেটা এখন আপিলে আছে এবং মোস্ট প্রবলি উনি জামিন পেয়েছে। এটা কিন্তু জামিনযোগ্য, মানে আপনার রায় হয়ে যাওয়ার পরে কিন্তু জামিন পাওয়া যায় না। মোস্ট প্রবলি বলছি বিকজ আমি 2টা জায়গা থেকে শুনেছি উনি জামিন পেয়েছে, কিন্তু আমি নিজে এটা ভ্যারিফাই করতে পারি নাই, এই জন্য মোস্ট প্রবলি বলছি। কিন্তু আপনি চিন্তা করেন, একবার জাস্ট চিন্তা করেন, জামিন না পেলেও যদি চিন্তা করেন, তার এই যে কেসটা এখন আপিলে আছে, আসিয়ার পরিবার কিন্তু হিটু শেখের পরিবার থেকে খুব দূরে না। হিটু শেখের পরিবারে আসিয়ার বড় বোনকে বিয়ে দেওয়া হয়েছে। তো তারা আনসেফ ফিল করছে। আমরা রাষ্ট্র হিসেবে, নাগরিক হিসেবে
তাদেরকে সেই সময় যেই সেলিব্রিটি স্ট্যাটাস দিয়েছি, তারা বামে ঘুরলেও ক্যামেরা ছিল, ডানে ঘুরলেও ক্যামেরা ছিল, আজকে তাদেরকে আমরা কি স্ট্যাটাস দিচ্ছি, কি নিরাপত্তা দিচ্ছি, সেটা জিজ্ঞেস করার সময় এসেছে। আজকে রামিসার বাবা যখন বলছে যে আমার মেয়ে শরবত বানিয়ে রাখতেন, এই ইনফরমেশনটা আমরা সারা দেশের মানুষ জানি, কারণ ওনারা এখন ভাইরাল, ক্যামেরাটা ওনার মুখে। কিন্তু 10 দিন পরে রামিসার বাবা যখন কোর্টের বারান্দায় বারান্দায় হাঁটবেন যে এই কেসে প্রোগ্রেস কি, সেই ওনার এই হাঁটার দৃশ্যটা কি আপনারা কেউ টিভিতে প্রকাশ করবেন না, কারণ তখন নতুন একটা টপিক এসে পড়বে। এই যে আমাদের যে ফলো আপ না করার যে একটা সংস্কৃতি, ওটাও কিন্তু খুব বাজেভাবে কিন্তু এই জায়গাগুলোকে সুযোগ করে দিচ্ছে। একটা হলো আইনি বিচার ফলো আপ না করো, আরেকটা হলো আমাদের নাগরিকদের ফলো আপ না করার একটা অভ্যাস। আরেকটা ব্যাপার আমরা কখনোই বলি না এই যে ধর্ষণ কেসগুলোতে, সেটা হলো এটা কিন্তু অনেকটাই সরাসরি রিলেটেড টু মাদক। এই মাদকের ব্যাপারটা নিয়ে কথা হয় না। মাদকের যেই এত ছড়াছড়ি মাদকের, এত ইজিলি মাদক পাওয়া যায়। আজকে এখানে একটা ছেলে যদি দাঁড়িয়ে থাকে, এখানে যদি একটা ছেলে দাঁড়িয়ে থাকে, আপনাদের এখান থেকে একটা ইয়াং ছেলে সামনে দাঁড়িয়ে থাকে, ওর আই থিঙ্ক 10 মিনিট লাগবে মাদক অবটেইন করতে ঢাকা ইউনিভার্সিটি এলাকায়। সুতরাং এই মাদক, এবং আমি নিজে লয়ার হিসেবে বলছি, মাদক ইয়াবা পাওয়া গেলে একটা মজার জিনিস হয়। মানে বড় যদি শিপমেন্ট না হয়, যদি ছোট শিপমেন্ট হয়, ধরেন আপনার কাছে 26টা ইয়াবা আছে, তাহলে 26 দিন জেলে থাকলে আপনার জামিন হয়ে যায়। মানে এইটা হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। 7টা পাওয়া গেলে 7 দিন, 26টা পাওয়া গেলে 26 দিন। তো এই যে 26 দিন থাকছে, তার কাছে তো এটা খুব স্মল একটা প্রাইস, যে ইয়াবা বিক্রি করে সে যেই পরিমাণ টাকা পয়সা গাড়ি বাড়ি মানে করতে পারছে, সেই হিসেবে যদি ধরা খায় 5 দিন 7 দিন 26 দিন 33 দিন যদি জেলে থাকে, এটা তো খুব বেশি সমস্যা না। 33 দিন পরে সে তার ব্যাক টু তার ওই অরিজিনাল ব্যবসায় সে ফিরতে পারে। এবং আপনি মোহাম্মদপুর থানায় পিচ্চি রাজা নামে একজনকে ধরা হয়েছে পরশুদিন। সে নেপাল থেকে তার শালা বউ বাচ্চা নিয়ে ইয়াবা বিক্রির পয়সা দিয়ে ঘুরে এসেছে, এয়ারপোর্ট থেকে ধরা হয়েছে। তখন তার সাথে যখন কথা বলছিলেন ওই থানার ওসি বলছে, তোমার তো আমার থানাতে 29টা কেস আছে, তোমার তো আরও অন্যান্য থানা আরও কেস আছে, তোমার নামে 40টা কেস আছে, তোমার কি হবে? আমার বলতে ইচ্ছে করলো না, ওর তো কিছু হবে না, কারণ ওর কিছু হলে তো 40টা কেসই হওয়ার কথা ছিল, তাই না? তো এই যে পুলিশ তার কাজটুকু তো করছে, ইয়াবা যারা ব্যবসা করছে অথবা মাদকের যারা ব্যবসা করছে তাদেরকে ধরে আনছে, তারপরের ফলো আপটা কে করবে? এই যে মাদকের ব্যবসাটা যারা করছেন, মাদক সহ তাদেরকে ধরা হয়েছে, শিপমেন্ট সহ ধরা হয়েছে, তাদেরকে কেন এত সহজে জামিন দেওয়া হচ্ছে? এবং এই জামিন, এইটা নিয়ে আমাদের অনেক রিসার্চ অ্যানালাইসিস আছে, কিন্তু আমি এইটা নিয়ে কোনো রিসার্চ দেখি না যে মাদক ব্যবসায়ীরা কেন এত দ্রুত ছাড়া পাচ্ছেন, এবং তাদের এই ছাড়া পাওয়াতে আসলে মাদকটাকে কি বন্ধ করা যায় কিনা। আসলে কোনোভাবে বন্ধ করা যায় না। বরং মজার জিনিস কি হয় জানেন? ধরেন আপনি একজন মাদক ব্যবসায়ী, আপনি মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসা করছেন, আপনার কাছে মনে হলো যে আপনার অনেকগুলো কম্পিটিটর হয়ে গেছে, এক এলাকায় সবাই মিলে ইয়াবা বিক্রি করছে, আপনার 250 টাকার ইয়াবা এখন 200 টাকা রেটে যাচ্ছে, আপনার রেট ঠিক মতো আসছে না, আপনি ওসিকে খবর দিয়ে 5 জনকে ধরাই দিবেন। এবং এটাই হয়, এই যে যারা ধরা পড়ে তারা কিন্তু অপোনেন্টদের ইনফরমেশনের বেসে ধরা পড়ে। তো এইটা তো আপনি তো পুলিশ সিস্টেমটাকে, তারা কিন্তু তাদের ব্যবসাটাকে ঠিক রাখার জন্য ইউজ করছে, কিন্তু পুলিশ সিস্টেমটা আমাদেরকে প্রোটেকশন দিতে পারছে না। না হলে একজন মাদকের কারবারি, সে হলো ফেমাস এটার জন্য, সে 40টা মামলা নিয়ে নেপাল ট্যুরে কীভাবে দেয়? তার এসবিতেও তো তার নামে থাকার কথা, তাই না? যে তার নামে 40টা কেস আছে, তাহলে এয়ারপোর্ট ক্লিয়ারেন্স কেমনে পায়? আমরা দেখি রাজনীতিবিদদের হয়রানি হতে এয়ারপোর্টে, তাই না? ক্লিয়ারেন্স থাকে না। আমরা বিভিন্ন অ্যাক্টিভিস্টদেরকে দেখি, বিভিন্ন সময় আমরা দেখেছি প্রাস রেজিমের সময় অ্যাক্টিভিস্টরা আপনার এয়ারপোর্ট ক্লিয়ারেন্স পায় না, প্লেন থেকে আপনার একদম টেক অফের আগে প্লেন থেকে নামায় নিয়ে আসে। কিন্তু এই মাদক ব্যবসায়ীরা ঘুরতে যান তাদের ফুল ফ্যামিলি নিয়ে, আবার ব্লগিং করেন। তো তাহলে আমাদের এই জায়গায় যে রাষ্ট্রের একটা ব্যর্থতা, আপনি যতদিন মাদককে
কন্ট্রোল করতে না পারবেন, যতদিন আপনি মাদকের ছড়াছড়ি থাকবে, ততদিন এই রকম সাইকোপ্যাথিক এবং অসুস্থ বিহেভিয়ারকে বন্ধ করতে পারবেন না। এই বিহেভিয়ারটা চলতে থাকবে। আমরা চিন্তা করছি না যে ঠিক আছে, লোকটা না হয় ধর্ষণ করলো, মহিলাটার কি হয়েছিল, মহিলাটার কেন ওকে ওই পাশে দাঁড়ায় ছিল? বিকজ বোথ অফ দেম আর অ্যাডিক্টেড। তারা দুজনেই মাদকাসক্ত। তাদের কাছে এই মানে জ্ঞানগুলো একটা ভয়ঙ্করতম নিচু কাজ, এই বারটা হারায় গিয়েছে। তো এই হারায় যাওয়ার জন্য কিন্তু আমাদের সবার একটা কালেকটিভ ফেইলিয়ার আছে। আমরা আজকে একটা অনেক বড় বিষয় অনেক বলছি, কালকে থেকে আর বলবো না, কিন্তু আমরা যদি কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করি যে মাদকটাকে আপনারা কন্ট্রোল করেন, কারণ আমাদের যুব সমাজকে আমরা হারিয়ে ফেলছি, আমাদের ইয়াং জেনারেশনকে হারিয়ে ফেলছি। আমরা যে আমাদের যে সমাজের যে বন্ধন, তাদেরকে আমরা দেখছি যে এই সমাজের বন্ধনটায় এই যে সন্দেহ, আপনি আর কোনো দিন আপনার বাচ্চাকে কি পাশের বাচ্চাটার সাথে খেলতে দিতে পারবেন না তো। কারণ আমার বাচ্চা যেখানে আমার গেটের সামনে সেফ না, আমার বাচ্চাটা তাহলে কোথায় সেফ থাকবে? আমি তাহলে কি করব? আমি কি তাহলে একটা সোনার খাঁচা তৈরি করে আমার বাচ্চা যার বাচ্চাকে ঢুকিয়ে রাখবো? এটা তো একটা অসুস্থ পরিবেশ। এই আমাদের বাচ্চারা এখন ভয়ে মাঠে যায় না, পার্কে যায় না, বাইরে যায় না। তো আমাদের বাচ্চাগুলো তো আস্তে আস্তে বড় হলে এরকম অসুস্থ মানুষই হবে, তাই না? সুতরাং আমাদেরকে আমাদের জায়গা থেকে, আমার মনে হয় অনেক ল আছে, মানে নতুন নতুন করে আমরা একবার এক একটা ঘটনা হয় আর আমরা আইন চাই। নতুন আইন তৈরি করার কোনো দরকার আমি দেখি না। আইনের প্রয়োগটা হতে হবে এবং এই প্রয়োগটা ভিজিবল হতে হবে, মানে আমরা দেখতে পাচ্ছি সবাই মিলে যে আইনের পথে চলছে, আদালত ঠিক মতো কাজ করছে, জুডিশিয়ারি তার রায়টা দিচ্ছে এবং রায়টা বাস্তবায়িত হচ্ছে। এই জায়গাটা যখন হবে এবং মিডিয়ার কাজ কিন্তু শুধু ভাইরাল যে টপিক সেটাকে ধরে না, মিডিয়ার কাজ কিন্তু যে বলে না সমাজের দর্পণ, এই দর্পণ হয়ে থাকা, মিডিয়া প্রেশার ক্রিয়েট করা যে আমরা গত বছর দেখেছিলাম এই 5টা কেস, এখন চলেন দেখি এই 5টা কেসের আপডেট কি। তখনই কিন্তু সবাই নড়ে চড়ে বসে, হ্যাঁ মিডিয়া তো আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখছে। এবং আমরা যারা নাগরিক হিসেবে কাজ করতে চাই সমাজে, তাদেরও উচিত এই ব্যাপারগুলো নিয়ে বারবার কথা বলা, সরকারকে যেই সরকারই থাকুক চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য চাপ দেওয়া, এবং শুধু চাপ দেওয়া না, সহযোগিতা করা। কীভাবে সহযোগিতা, কী পলিসি চেঞ্জ করলে সহযোগিতা করা যাবে, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা। জি, ধন্যবাদ। আমরা আজকে একটা খুব কঠিন সময়ে এখানে কথা বলতে এসেছি। আমরা সারা বছর জুড়ে বিভিন্ন টপিকে কথা বলি, কারণ আমাদের কাজ হলো সমাজে বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলা, সেগুলোকে সঠিক করার জন্য পলিসি বিষয়ে বক্তব্য রাখা, এগুলো পলিসিগুলো উত্থাপন করা। কিন্তু আজ আমরা এমন এক সময়ে এসেছি যখন মানে